ওকে, চলো শুরু করি। কোয়েশ্চেনটা আমি আগে বলি। এই কোয়েশ্চেনটা অ্যাজ আই সেইড এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 থেকে, মোশন থেকে আসা। বাট এইটা আসলে মোশনের সাথে যতটা রিলেটেড তার থেকে বেশি রিলেটেড হচ্ছে এই ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিটস এবং ডিমেনশনস এর উপর। গত ক্লাসে আমি তো মানে ডিমেনশনস পর্যন্ত পড়াইছিলাম, তাই না? ওকে, সো দিস শুড বি সলভেবল। দেখি তোমরা পারো কিনা। কোয়েশ্চেনটা একটু লিখি আগে। ইফ ঢাকা বোর্ড 2021 এর কোয়েশ্চেন। If the velocity is constant অথবা not variable, একভাবে বললেই হয়, then the displacement equations, number one, S is equals to ut plus half at square. Number two, S is equals to u plus v divided by 2 into t. Number three হচ্ছে S is equals to vt, which is correct. Option A, 1, 2, and 3. Option B, 2 and 3. Option C, 1 and 3. অথবা option D, only 3. This is the question. Only 3. So only 3 এর জন্য ওয়াফা আছে, আর তোমার নাম জানি কি? পৃথিলা আছে। ও বাই দ্য ওয়ে, আই ডিডন্ট কল দ্য নেমস। সবাই তো আসে নাই, সামারাও আসে নাই, রাজনন্দিনী আসে নাই, ওরা কি এখনো ঘুরতেছে না? ঘুরতেছে, স্টিল স্টিল ঘুরতেছে আর কি। এনিওয়েজ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো দুজন বলছো দুইটা, ডি 3 নাম্বার। বাকিরা একটু বলো, তুমি বলো কোনটা। ডি। তুমি? বুঝলাম। আচ্ছা, দাঁড়াবো না, বসেই থাকি। তুই বল। হ্যাঁ, ওকে, না বসেই থাকি। হ্যাঁ, তুই বলবি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা দেখো, ভুল হলে সমস্যা নাই। জাস্ট ট্রাই টু গেস যে কোনটা। হ্যাঁ, তুমি বলো। ডি। ভাইয়া। ওকে, ডি। ডি। ওকে, হ্যাঁ বলো। ডি। ডি। ওকে, আর ডি। আর সবাই ডি বলতেছি, তাই না? মোটামুটি। ওকে, এটার রাইট অ্যান্সার হচ্ছে বি, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। এটা নিয়ে কোনো ডিবেট নাই, এটা চ্যাট জিপিটি পর্যন্ত স্বীকৃত। এটা নিয়ে কোনো ডিবেট নাই। বাংলাদেশে যতগুলো টপ ফিজিক্স টিচার আছে, ইনক্লুডিং মাহমুদ হাসান সোহাগ ভাই, এটা বি। আসতেছি, দেখো এখন এইটা কিভাবে, এটা বোঝার জন্য হোয়াট ইউ নিড টু ডু is know what is physical quantity, is know how units work, is know what is dimensions, and you need to know also যে ফিজিক্যাল মানে ফিজিক্স বা সায়েন্টিফিক প্রসেসে আমরা কিভাবে আসলে মেজারমেন্টের দিকে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যদি এটা স্কুইড গেম হয়তো 1 নাম্বার এলিমিনেটেড, তাই না? রাইট। সো 1 নাম্বার কেন এলিমিনেটেড সেটাকে আমি আগে সেটা ব্যাখ্যায় যাবো, বাট বিফোর গোয়িং টু দ্যাট আমরা একটু মনে করে রিক্যাপ করি। আমরা বলছি ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট হচ্ছে 4টা: স্পেস, টাইম, ম্যাটার অ্যান্ড এনার্জি। এই 4টা, এবং এই 4জনের সব ধরনের ইন্টারাকশনকে আমরা বলছি ফিজিক্সে এক একটা ইভেন্টস। সেই ইভেন্ট গুলোকে কোনো না কোনো অবজারভার অবজার্ভ করে। অবজার্ভ করার পর যখন সে হাইপোথেসিস বা প্যাটার্নটা ফাইন্ড আউট করে, ওইটাকে এক্সপেরিমেন্টেশনের জন্য তার মেজারমেন্টের নেসেসিটি হয়। রাইট। ও মেজারমেন্টের নেসেসিটি থেকে ও ডিফারেন্ট ডিফারেন্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটির এক একটা
ডিমেনশন নিয়ে ডিরাইভড কোয়ান্টিটি বানাবে, ক্যালকুলেশন করবে অ্যান্ড সো অন। কারেক্ট? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন যদি আমি এই লাইন অফ থটে চিন্তা করি, আমাদের যে স্টেটমেন্টটা বলেছে সেই স্টেটমেন্টটাকে আমরা একটা ইভেন্ট হিসেবে চিন্তা করি। যে ইভেন্টটার কথা এখানে বলা হচ্ছে সেটা নিশ্চয়ই কোনো না কোনো টাইম টি ইকুয়ালস টু 0 তে স্টার্ট হয়েছে, কোনো না কোনো টাইম টি ইকুয়ালস টু টি সেকেন্ডে গিয়ে শেষ হয়েছে। এন্ড দ্যাট ইজ ওয়াই যেখান থেকে শুরু হয়েছে ওটাকে তুমি ইনিশিয়াল ভেলোসিটি ইউ এবং ফাইনাল ভেলোসিটি ভি, ফাইনাল পয়েন্টে নোটেশন দিছো, রাইট? যদিও বলছে ইউ অ্যান্ড ভি একই, মানে ম্যাগনিটিউড একই বলছে, কোনো সমস্যা নাই, ওটাতে পরে আসতেছি। বাট দুইটার ভেলোসিটির যে দুই রকম ফিজিক্যাল প্রেজেন্স আছে, এটা কি বুঝতেছো? একটা ভেলোসিটি তুমি 8টা 1 মিনিটে নিছো, আর একটা ভেলোসিটি তুমি 8টা 5 মিনিটে নিছো। ডিফারেন্ট টাইমে নিছো না? একই টাইমে কি নিছো? তাহলে আমি কি বলতে পারি এই দুটো ডিফারেন্ট ভেলোসিটির প্রেজেন্স আছে ফিজিক্স এর পার্সপেক্টিভ থেকে? দুইটা ফিজিক্যাল ডিফারেন্ট প্রেজেন্স আছে। ওকে, ভেরি গুড। এখন তুমি এই অবজারভেশনটা যখন করা শুরু করবা, এক্সপেরিমেন্টেশনটা যখন করা শুরু করবা, তুমি কি ডেটা নেওয়া শুরু করবা না? ডেটা কিসের এগেনস্টে নিবা? টাইমের এগেনস্টে ওর ভেলোসিটি মাপবা, কারণ তোমাকে দেখতে ভেলোসিটি সম্পর্কে বলা হয়েছে। সো ইট ইজ মুভিং। তুমি যে ডেটা শিটটা বানাইছো, ডেটা শিটটা বানানোর পর তোমার এখানে আছে ভেলোসিটি, এখানে আছে টাইম। টাইম 0 সেকেন্ডে তুমি মনে করো ভেলোসিটি ভ্যালু পেয়েছো 5, 1 সেকেন্ডে ভেলোসিটি পাইছো 5, 2 সেকেন্ডে পাইছো 5, 3 সেকেন্ডে পাইছো 5, 3 সেকেন্ডে তোমার ফাইনাল টাইম। তাহলে তোমার ইউ কত আর ভি কত? রাইট? আমার প্রিভিয়াস কন্ডিশনকে মানে সাপোর্ট করে করে। এখন আমরা আবারও বলি, মেজারমেন্টের নেসেসিটি বা মেজারমেন্টের নেসেসিটি আসে কমিউনিকেশন থেকে, এবং সেখানে কমিউনিকেশনের জন্য পুরো এক্সপেরিমেন্টটাকে এক্সপ্লেইন করার জন্য আমার প্রয়োজন অনুসারে ফান্ডামেন্টাল ইউনিটস গুলো ইউজ করে আমি যত ইচ্ছা ডেরাইভড কোয়ান্টিটি ডিরাইভ করতে পারবো, কোনো সমস্যা নাই, আছে? তো আমি এক্সিলারেশন কেন, রেট অফ চেঞ্জ অফ এক্সিলারেশনও বের করতে পারবো আমার যদি ইচ্ছা হয়, পায় না? কিন্তু এক্সিলারেশনের ডেফিনিশন কি? The rate of change of non-uniform velocity. Velocity. The rate of change of non-uniform velocity is acceleration. যেই অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে আছে তার এক্সিলারেশন এক্সিস্ট করে। নিউটনস ফার্স্ট ল মনে করো, পড়ছো না নিউটনস ফার্স্ট ল সবাই? ল অফ ইনার্শিয়া কি বলছে? If no external force is applied, an object in rest will remain in rest. An object in motion will continue its motion along a straight line with a constant speed. বলছে? বলছে? সো এই জায়গা থেকে আমি কি বলতে পারি, যার ইউনিফর্ম ভেলোসিটি আছে তার কোনো এক্সিলারেশনের এক্সিস্টেন্স নাই? আছে? তাহলে যখন তুমি এক্সিলারেশন ডেফিনিশন বলবা, কি বলবা? দ্য রেট অফ চেঞ্জ অফ নন ইউনিফর্ম ভেলোসিটি। এখন তুমি আমাকে বলো, এই ডেটা শিট দেখে কোথাও কি আমার মনে হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি আছে? এক্সিলারেশন অ্যাজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে উৎপন্ন হওয়ার কোনো সুযোগ আছে? তুমি যে বলতে চাচ্ছ যে এক্সিলারেশনকে একটা কোয়ান্টিটি হিসেবে তুমি দাঁড় করাবা, কোথাকার জন্য? যেই জায়গায় যেই জায়গায় কোন একটা পার্টিকেল এক্সিলারেট করবে, এক্সিলারেশনের কোনো সুযোগ দেখাবে, রাইট? অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, এক্সটার্নাল ফোর্সের কোনো এক্সিস্টেন্স নাই, এক্সিলারেশন এক্সিস্টেন্স আসতে পারে? এখন তুমি বলতে পারো যে ভাইয়া এক্সিলারেশনের এক্সিস্টেন্স নাই মানে এ ইকুয়ালস টু 0 বসাবো। এ ইকুয়ালস টু 0 মানে এক্সিলারেশন 0 এবং এক্সিলারেশনের এক্সিস্টেন্স নাই, ডিফারেন্ট কথা। এক্সাম্পল দেই, তুমি এখন যেই জায়গায় বসে আছো, ওই কন্ট্যাক্ট পয়েন্টে তোমার সাথে বেঞ্চের যে জায়গায় কন্ট্যাক্ট হয়েছে ওই কন্ট্যাক্ট পয়েন্টে ফোর্সের ভ্যালু কত? 0। তোমার কোনো এক্সিলারেশন আছে? এফ ইকুয়ালস টু এম এ না? সো ওই জায়গায় এক্সিলারেশন অবশ্যই 0, কারণ ফোর্সের ভ্যালু কত? 0। কিন্তু ওখানে কি ফোর্স নন এক্সিস্টেন্ট? যদি ফোর্স নন এক্সিস্টেন্ট হইতো আমি একটা ডিম নিয়ে সুন্দর করে বসে যেতে পারতাম। পারবো? ফাইটে যাবে না? বিকজ বোথ সাইড থেকে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার এক্সিস্ট করে। বাট এবার চিন্তা করো, আমি এমন একটা রুমের কথা চিন্তা করতেছি যেই রুমে গ্র্যাভিটিও নাই, কোনো ফোর্স নাই, ফোর্সের এক্সিস্টেন্স 0। ওই জায়গায় কি তুমি ফোর্স 0 বলবা? আমি কি আইডিয়াটা বুঝাইতে পারছি? একটা হচ্ছে ফোর্সের এক্সিস্টেন্সই ওই ফিজিক্যাল জায়গাতে নাই, ওই কোয়ান্টিটির কোনো এভিডেন্স নাই। তাহলে আমি কোয়ান্টিটির কথা বলা কি ঠিক হবে? ফিজিক্স কি এটা সাপোর্ট করে? ফিজিক্স কি বলে? সিইং ইজ বিলিভিং বলে না? ফিজিক্স তো বলে যে তুমি যা দেখবা সেটাকে এক্সপেরিয়েন্স করবা, সেটাকে এক্সপ্লেইন করবা। আমি এখানে কোনো নন ইউনিফর্ম ভেলোসিটি দেখছি, তাহলে এক্সিলারেশন আসার কোনো প্রশ্ন আসে? আমি বুঝাইতে পারছি? হুইচ ইজ ওয়াই
আমি 1 নাম্বার ইকুয়েশনটাকে কারেক্ট বলতে পারবো না। কারণ এখন দেখো অনেকে কি করবে জানো, ওখানে a এর ভ্যালু 0 বসাবে, u এর জায়গায় v বসাবে। 1 নাম্বার ইকুয়েশনে a এর জায়গায় 0 আর u এর জায়গায় v বসালে কি s ইকুয়ালস টু vt হয়ে যায় না? এই লজিকে অনেকেই বলে এটার অ্যান্সার হচ্ছে a, বাট a না, ফার্স্ট অফ অল a না, ঠিক আছে? c না, কারণ ওখানে 1 আছে। শুধু d না, কারণ শুধুমাত্র 3 আছে। তার মানে 2 কেও আমরা কনসিডার করতেছি। কেন করতেছি? 2 এর ইকুয়েশন দেখো কোথাও ফার্স্ট অফ অল এক্সিলারেশন a আছে। আমি একটু আগে যেটা বললাম, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আমি আমার এই বর্ণনাতে ইনিশিয়াল আর ফাইনালের দুইটা আলাদা ফিজিক্যাল প্রেজেন্স পাচ্ছি। ইট ইজ জাস্ট একটা কোইন্সিডেন্স যে ইউ আর ভি একই হয়ে গেছে, ইউ আর ভি ডিফারেন্ট হতে পারতো না। এখন তোমরা একটু মনে করো, তোমরা যখন ক্লাস 8 এ প্রথম স্ট্যাটিস্টিক্স করা শুরু করছো, মিডিয়ান বের করছো না? এই মিডিয়ান ক্যালকুলেশন করার সময় কখন এরকম করছো 5টা 5 আছে, 5টা 5 এর মিন কত? বই আছে না এরকম কোশ্চেন? আসতো। আমি তো 5টা 5 এর মিন বের করতে পারি। 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 ডিভাইডেড বাই 4 কত আসবে? 5, স্টিল 5। বাট মিন কি বের করা যায় না? মিন কি শুধুমাত্র এমন জিনিসই বের করি যেখানে আমার কন্টিনিউয়াস ফর্ম আসে না? সবকিছুরই মিন বের করা পসিবল। এখন আমাকে বলো, আমি এই পুরা জার্নিতে দুইটা ভেলোসিটি পাইছি, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। দুইটা ভেলোসিটির অ্যারিথমেটিক মিন কত হয়? ইউ প্লাস ভি বাই 2। দুইটা ভেলোসিটির মিন কত? তাহলে এখানে যে ইউ প্লাস ভি বাই 2 এটা কি? এভারেজ ভেলোসিটি। এসটা কি? দ্য টোটাল ডিস্টেন্স। টিটা কি? টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলেই তো এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি চলে আসে, আসে না? আমি কি বুঝাইতে পারছি? সো ইউ যেহেতু একটা সেপারেট ভেলোসিটি, আমি এখানে ইউ এর জায়গায় ভি বসাইতে পারি। সেপারেট ভেলোসিটি, সেপারেট ফিজিক্যাল প্রেজেন্স, বাট ম্যাগনিটিউড এক বসাইতে, বসাই কি এস ইকুয়ালস টু ভিটি চলে আসে না এখানে? আমি বুঝাইতে পারছি? উইচ ইজ ওয়াই নাম্বার 2 ইকুয়েশনটা ভ্যালিড। বুঝতে পারছি? আর 3 নাম্বার তো অবশ্যই ভ্যালিড, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আসে না। উইচ ইজ ওয়াই অ্যান্সার হচ্ছে বি। বিশ্বাস করবে কিনা জানি না, এটা হচ্ছিল 2021 সালের বোর্ডের সব থেকে ইজিয়েস্ট প্রশ্ন। ইজিয়েস্ট প্রশ্ন, বায়োলজি কঠিন ছিল, বাট এর থেকে ইজি প্রশ্ন ওই পুরা সেট ছিল না। বাট আমরা চিন্তা করতে পারি না, কারণ আমরা এই যে সায়েন্টিফিক প্রসেস, এই যে ফিজিক্যাল প্রপার্টি, এই যে সিগনিফিকেন্স অফ ডিমেনশন, এগুলো নিয়ে চিন্তা করি না। আমার কাছে সবসময় শিখে আসছি আমরা ইউনিফর্ম ভেলোসিটি মানে এক্সিলারেশন কত বসাবো? 0। বাট কোথায় বসাইতে পারবো? চিন্তা করে দেখো, কিছু কিছু ম্যাথ যেখানে বলি আমরা যে একটা অবজেক্ট প্রথমে এক্সিলারেট করছে, তারপর ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে, তারপর ডিসিলারেট করছে, মানে তুমি এখানে ভ্যারিয়েবল ফোর্স রাখছো, ওই জায়গায় তোমার কোয়েশ্চেনে কনটেক্সট বলে দিছে, তাই তুমি এক্সিলারেশন 0 বসাইতে পারো। আমি যদি কখনো বলি একটা অবজেক্ট ইন ইউনিফর্ম মোশন, জীবনে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে ফর্মুলায় অঙ্ক করব, কি বসাবো আগে? এস ইকুয়ালস টু ভিটি। কারণ এক্সিলারেশন রিডান্ডেন্ট, এক্সিলারেশন তো আসেই না ওখানে, আসে? আমি কি বোঝাতে পারছি? এই জন্য সো এই সব এমসিকিউ গুলোর কারণে, বা ওই যে ওই কোথায় ইলাস্টিক কলিজন আর কোথায় ইনলাস্টিক কলিজন করবো, এগুলা যেন বুঝতে পারি, দিস ইজ ওয়াই ধর এত টাইম নিচ্ছি আমি। আমি তোমাদেরকে একটু সংজ্ঞা লিখাইতেছি, কারণ এই সংজ্ঞাগুলো তোমরা এর আগে পড়ে আসছো, বাট এভাবে লেখো নাই, বা এভাবে তুমি রিয়েলাইজ করে আসো নাই। এবং ওইটা যদি আগামী 8-9 মাস কন্টিনিউ করে তাহলে সিলেবাস শেষ হবে, কিন্তু যেইটুকু থাকা দরকার, ওই যে পরীক্ষায় হঠাৎ করে আমি এখন বলতে পারি না যে পরীক্ষায় কোশ্চেন কিভাবে করবে। এবং আমি মোটামুটি শিওর এবারে এসএসসি পরীক্ষার প্রশ্ন ইজ গোয়িং টু বি ভেরি ক্রিয়েটিভ, দাঁত ভাঙা হবে। এবং ফিজিক্সই একমাত্র জায়গা যেখানে দাঁত ভাঙার জায়গা আছে। কারণ তুমি চিন্তা করো, কেমিস্ট্রিতে এরকম কোশ্চেন দেওয়া সম্ভব? এরকম কোনো কেস আছে কেমিস্ট্রিতে? সব তো সেট অফ ইনফরমেশন, আইদার আয়নিক বন্ড নাহলে কোভ্যালেন্ট বন্ড। মানে ভ্যালেন্স ইলেকট্রন থেকে আইদার ডি অরবিটাল থেকে যাবে নাহলে এফ অরবিটাল থেকে যাবে, এবং প্রত্যেকটার তো ডেফিনিশন আছে। আউফবাউ প্রিন্সিপাল দিয়ে ধইরা ধইরা করা যায়, যায় না? আমি যদি জিজ্ঞেস করি যে ক্লোরোফিলের মধ্যে কি কি আছে, হঠাৎ করে নতুন একটা তার বাইরে হবে না, হবে? আমি কি বুঝি? একটা সেট অফ ইনফরমেশন ফিক্সড। হায়ার ম্যাথেও যাও, জেনারেল ম্যাথেও যাও, তুমি যদি থিওরেম গুলো পারফেক্টলি জানো, তুমি যে কোনো এক্সট্রা থিওরেম লিখে ফেলতে পারবা। ফিজিক্স এটা না, ফিজিক্স এটা কখনোই না, দ্যাটস দ্য প্রবলেম। বুঝতে পারছো? সো এই জন্য যেটা আমাদেরকে করতে হবে, সবসময় ভিজিল্যান্ট থাকতে হবে। এনিওয়েজ, ডিমেনশন ইকুয়েশনস আমরা পড়েছি, এবং বাকি জিনিসপত্রগুলো আমরা পড়েছি, পড়েছি না? ডিমেনশন ইকুয়েশনস এর সিগনিফিকেন্স কি আমরা লিখেছি? ইম্পর্টেন্স লিখেছি? লিখতে বলেছিলাম? আচ্ছা, লিখে কি তোমরা লিখে এনেছো কি? আচ্ছা, যদি না লিখে এনো, লিখে নিয়ে এসো। আচ্ছা, আমরা কি হাউ টু প্রুভ অ্যান ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ডিমেনশন ইকুয়েশনস এই পার্টটা দেখিয়েছি? ওকে, তাহলে একটা কোয়েশ্চেন একটু সবাই লেখো।
বোর্ড একটা কোয়েশ্চেন দিয়েছি, প্রুভ ইউজিং ডিমেনশন ইকুয়েশনস E equals to mc স্কয়ার। একটু ট্রাই করো। আমরা মোস্টলি 9-10 এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত ডিমেনশন ইউজ করতে হবে যে সকল কোয়ান্টিটি, ওগুলো এমএলটি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, মানে কারণ ডিমেনশন গুলো আসলে সব থেকে বেশি আসে আমাদের জন্য ডাইনামিক্সে বা নিউটনের মেকানিক্সে, মানে যেখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই কোয়ান্টিটি গুলোই বারবার আসে। যখন আমরা টেম্পারেচারে যাব বা লেটস সে ইলেকট্রিসিটিতে যাব, তখন আমাদের হয়তো বা এই ডিমেনশন ইকুয়েশনস গুলো অতটা বেশি জ্বালাবে না বা ওরকম আসবে না আর কি, ঠিক আছে। দুটো বোধ হয়, হ্যাঁ দুটো। আজকে আপনি ফার্স্ট এসেছেন? ওকে, তাহলে আপনার নামটা এন্ট্রি নিয়ে নিই। আপনার নামটা? শ্রেয়সী। SHREY শ্রেয়াসী। ওকে। পৃথিলা আসছে, জুয়াইরিয়া আসছে, ফাইজা? ফাইজা আসেনি। কই, ফাইজা কি আসবে নাকি আজকে আসেনি? আচ্ছা, আসবে। ওকে, ইফাত? ইফাত কি আসবে? ওকে। রাজনন্দিনী নাই, সামারা তো গেছে, সাইমা আসবে না। তাহসিন? ওকে। অর্পিতা? হ্যাঁ, আচ্ছা। রেফি? রেফি। রাইদা? রাইদা। ঐশিকা? ওয়াফা? উম্মুল? উম্মুল। নিসা? ফারিয়া? ফারিয়া, ও ফারিয়া। ফাইজা? সেকেন্ড ফাইজা? তো রিজার্ভ করে ফাইজা। ও কি আসবে? আচ্ছা, যারা জানি না তাদেরকে বাদ দিয়ে দিই। শ্রেয়াসী। আরেকটা জিনিস কাকে জানি না বললাম, ওই ফাইজাও জানি না। আচ্ছা, রিমুভ করে দিলাম, যদি আসে তাহলে আসছে। ইফাতকে রাখবো নাকি রিমুভ করে দিব, মানে ইফাতের নাম? ইফাত কি আসবে?
তাহলে তাহলে ইফা তো ডিলিট। ওকে, আচ্ছা, আসো এটা তাহলে করে দেই আমি তোমাদের জন্য একটু, হ্যাঁ। এনার্জি যেটা, এনার্জিকে আমরা ওয়ার্ক ডান বলি না সাধারণত? আচ্ছা, এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডান বলা যায়, আর ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বলা যায়। ফোর্সের জন্য তুমি যদি ডিমেনশন লেখো ইকুয়েশন, তাহলে এমএলটি ইনভার্স টু হওয়া উচিত, তাই না? কারণ ফোর্স হচ্ছে কি আবার, মানে এফ ইকুয়ালস টু আমরা জানি কি এম এ, এম এর জন্য কি মাস, আর এ এর জন্য কি এলটি ইনভার্স টু বলা যায়। হ্যাঁ, হ্যাঁ গত ক্লাসে বলছিলাম। ও, এ হচ্ছে এলটি মাইনাস টু, কজ এ মানে কি ভেলোসিটি বাই টাইম স্কোয়ার না, ভেলোসিটি বাই টাইম না? আর ভেলোসিটি মানে কি আবার ডিসপ্লেসমেন্ট বাই টাইম না? তাহলে উপরে ডিসপ্লেসমেন্ট থাকলে নিচে কি টাইম স্কোয়ার হয়ে যায় না? আর ডিসপ্লেসমেন্টের জন্য কত এল, টাইম স্কোয়ারের জন্য কত টি টু দি পাওয়ার মাইনাস টু, সো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ। আচ্ছা, তো আমি যদি এটার সাথে আবার ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করে দিই, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হয় না পুরোটা মিলে? আমি তাহলে বলতে পারি ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এটা লেফট হ্যান্ড সাইডের জন্য ডিমেনশন ইকুয়েশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, রাইট? তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হইতে হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হইতে হবে। রাইট হ্যান্ড সাইডে কে কে আছে? এম মানে কি মাস না? মাসের জন্য কি আসবে? এম। সি স্কোয়ার মানে কি ভেলোসিটি স্কোয়ার না? ভেলোসিটির জন্য কত এল টি মাইনাস ওয়ান না? এল টি মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হয় না? তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমার যা ডিমেনশন, লেফট হ্যান্ড সাইডেও কি একই ডিমেনশন না? আমি তাহলে বলতে পারি যে ইকুয়েশনটা কারেক্ট। আমার এটাকে লেখার সময় যেটা লিখবো, the given equation has two terms, one is E, another one is mc square. In E, the term E is basically work done is force times displacement. We know the dimension equation for force is able to inverse to and blah blah blah. অবশ্যই এমসি স্কোয়ার আবার দেখাবো। এমসি স্কোয়ার মানে কি মাস ইনটু সি, সি মানে কি, সি কি লাইটের ভেলোসিটি। হ্যাঁ, সো এম হচ্ছে মাস আর সি হচ্ছে কি ভেলোসিটি, তাহলে এম এর জন্য বড় হাতের এম, আর এটার জন্য কি এল টি ইনভার্স ওয়ান হোল স্কোয়ার্ড। কারণ হচ্ছে কি ওই যে ভেলোসিটি মানে কি ভি ইকুয়ালস টু কি এস বাই টি না? তাহলে এস এর জন্য কি এল, আর টি এর জন্য কি টি, তাহলে এল টি ইনভার্স ওয়ান না? আচ্ছা, সো তাহলে এম এল স্কোয়ার করে দিলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, এমসি স্কোয়ারের ডিমেনশন ইকুয়েশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, but the dimension of mass in mc square is m. The dimension 1, the dimension of length in mc square is 2, the dimension of t in mc square is t to the power minus 2 আর কি, মানে কারণ ডিমেনশনের ডেফিনিশন কাদেরকে বলছিলাম, the power of the fundamental quantities or symbols in a derived unit। বুঝাতে পারছি? সো মানে এই ব্যাপারগুলোকে কিভাবে তুমি লিখবা সাজায় তার উপর আসলে অনেক কিছু ম্যাটার করে, এই জন্য একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি এই ব্যাপারগুলো, ঠিক আছে? এক্সপ্লেইন করে লিখবো, মানে অত ডিটেইল আউটে যাওয়া দরকার, জাস্ট যেন মেনশন থাকে, দ্যাটস ইট। আচ্ছা, এই একটা ইকুয়েশন যদি যায়, তাহলে আরেকটা ইকুয়েশন দেই একটু, হ্যাঁ। বিকজ এই ইকুয়েশন গুলো অনেক সময় স্কুলে দেয়, সবসময় যে পরীক্ষায় বোর্ডে এক্সপেক্ট করে এরকম না, বাট স্কুলের ফার্স্ট টাইম পরীক্ষা দেয়। আমি এই স্লাইডটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, তাতে তুলে নাও আর কি যদি নাও। এবং এই প্র্যাকটিসটা করে ফেলো সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকো তাহলে কিন্তু ধরো হোয়াটসঅ্যাপে এটা পিডিএফ দিয়ে দিলে এখনই এটা তোলার দরকার নাই, এটা তুমি বাসায় গিয়েও ফ্রেশ করে তুলতে পারবা, যেহেতু আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব। রাদার ক্লাসে ওই সব কথাবার্তা তুলো যেগুলো আসলে আমি লিখতেছি না বা লেখার সুযোগ পাচ্ছি না, প্যাটার্ন বা হাবিজাবি রিলেটেড যা বলছি। হ্যাঁ, আমি রেকর্ডটাও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। বাই দ্য ওয়ে, রেকর্ড কি করছি? হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে, আল্লাহ ভরসা। চ্যানেল আমি আজকে গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ লিংক, ঠিক আছে? আচ্ছা, আর কালকে আমি দেখি আমার চ্যানেলের লিংক ওয়ালা কিছু কার্ডস আমার কাছে আছে, ওগুলো নিয়ে আসবো না, কার্ডগুলো তোমরা রেখে দিলে ধরো, রেখে দিলাম পড়ার টেবিলে কোনো এক জায়গায়, যদি কখনো লাগে স্ক্যান করে সবাই, ওখানে কিউআর আছে আর কি একটা। এনিওয়েজ, তো কি বলছিলাম জানি, হ্যাশট্যাগ দিয়ে একটা ইকুয়েশন দিব, এস ইজ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তারপর ই কে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার, তারপর পোটেনশিয়াল এনার্জি কত মনে আছে? এম জি
এইচ, এগুলো প্রত্যেকটা কি ইকুয়েশনস না, রাইট? এই প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু তুমি দেখো এম এল এবং টি এই রিলেটেডই ডিমেনশন গুলো আছে, তো এগুলোকেও প্রুফ করতে বলতে পারো। তারপর আরো আছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, রাইট? আর কি কি আছে, এফ ইকুয়ালস টু এম এ আছে, আছে? আর কি কিছু আছে এই মুহূর্তে আমার আর কিছু মাথায় পড়ছে না। গুড বল। বাট যদি আরো ইকুয়েশন আছে এগুলোর প্রত্যেকটা বাসায় এরকম ট্রাই করবা। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, এই যে রেড মার্ক যে ইকুয়েশন আছে, এই রেড মার্ক ইকুয়েশনে কয়টা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে? তিনটা। ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্ট। ইউ এবং ভি দুইটাই ভেলোসিটি, ঠিক আছে? সামটাইমস এগুলো কিন্তু ইট প্লেজ আ ট্রিক অন ইউর মাইন্ড, এমসিকিউ তে এগুলা মারাত্মক প্রশ্ন। আরেকটা প্রশ্ন, এই, হ্যাঁ, দুইটাই ভেলোসিটি, দুটো একটাই কোয়ান্টিটি, একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল, বাট কোয়ান্টিটি সেম। সো আসলে কয় ধরনের, আমি যদি বলি কয়টা কোয়ান্টিটি, সেটার উত্তর চারটাও হতে পারে, ইনিশিয়াল কে একটা আর ফাইনাল কে একটা বলতে পারো। বাট কয় ধরনের কোয়ান্টিটি? তিনটা, তিন ধরনের। ভেলোসিটি একটা, এক্সেলারেশন একটা, ডিসপ্লেসমেন্ট একটা। আচ্ছা, কোয়ান্টিটির বাইরে যদি বলি, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কয় টাইপের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে দুনিয়াতে? দুই টাইপের, ইকুয়েশন আর ইনইকুয়ালিটি। আইদার ইকুয়াল সাইন আছে আর নাহলে গ্রেটার দেন আর লেস দেন সাইন আছে। এগুলা যেগুলো গ্রেটার দেন আর লেস দেন সাইন, ওদেরকে ইনইকুয়ালিটি বলে। আর ইকুয়েশনস গুলোকে ইকুয়াল সাইন দিয়ে এক্সপ্রেস করি, তাই না? এখন আমরা তো এতটুকু জানি যে একটা ইকুয়েশন হওয়ার জন্য যতগুলো টার্ম থাকে দুই পাশে সবগুলোকে কি হইতে হয়, হোমোজিনিয়াস হইতে হয়, বা একই সাইন্স মানে একই ইউনিটস হইতে হয়, রাইট? সো এই যে ডিমেনশন ইকুয়েশন দিয়ে একটা ইকুয়েশন ঠিক না ভুল, এটা যে আমরা যাচাই করতেছি, উই আর বেসিক্যালি ফলোইং দ্যাট সেম স্ক্রিপচার, যে আমি একটা ইকুয়েশন পাইছি, বোথ সাইডে যতগুলো টার্ম আছে সবগুলো একই কোয়ান্টিটি কিনা, এটা ডিটারমাইন করা, সিম্পলিফাই করে, ইয়েস। বাট এখানে জাস্ট আমরা ডিমেনশন ইকুয়েশন ইউজ করতেছে, অন্য কিছু না। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, এই রেড বক্সের মধ্যে কয়টা টার্ম আছে? ম্যাথমেটিক্যাল টার্ম কয়টা আছে? তিনটা। ভি একটা, ইউ স্কোয়ার একটা, এবং টু এ এস মিলে পুরাটা একটা টার্ম। হ্যাঁ, ভি স্কোয়ার টার্ম কি, টার্মের ক্ষেত্রে তো টার্ম আর কোয়ান্টিটি ডিফারেন্ট জিনিস। ছোটবেলায় মনে করে দেখো, এক্স স্কোয়ার একটা টার্ম, টু এক্স ওয়াই আরেকটা টার্ম, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তিনটা টার্ম মিলে পলিনোমিয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফর্ম করে, তাই না? মনে আছে? ম্যাথের কনসেপ্ট, ফিজিক্সের কনসেপ্ট গোলাই ফেলি আমরা, গোলানো যাবে না। কারণ ফিজিক্সের এমসিকিউতে অথবা ম্যাথসের এমসিকিউতে এরকম টাইপের কোয়েশ্চেন্স কোথাও না কোথাও দিবে, যেখানে দেখে মনে হবে যে আমি ফিজিক্স পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আসলে করতে হবে ম্যাথস। আর দেখে মনে হবে ম্যাথসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বাটা হবে ফিজিক্স। যেমন ওই যে একটু আগে ঢাকা বোর্ডের এমসিকিউটাই, যদি আমি এটাকে ম্যাথসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমার অ্যান্সার হওয়া উচিত 1 2 and 3, এ জিরো বসাবো, সমস্যা কি? বাট আমি ম্যাথসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ওটা তো ফিজিক্স আমি অ্যান্সার করতে পারি না। বুঝতে পারছি? সো এই দেখো, আমি বারবার করে আসলে এই অঙ্কগুলো করানোর সময় আমি বলবো, সামনে যখন আমি ম্যাথ সলভ করবো বা প্রত্যেকবার একটা কথা বলবো, সেটা হচ্ছে ম্যাথ করার টেকনিক তুমি যদি হঠাৎ করে পরীক্ষায় ভুলে যাও, তুমি যদি জানো ওয়ে, তাহলে ফর্মুলা ডিরাইভ করেও ওই অঙ্কটা বাঁচায় আসা যায়। অনেক সময় অঙ্ক ভুলে গেছি, ফর্মুলা ভুলে গেছি, বাট অঙ্ক মানে থিওরি প্রমাণ মনে আছে, দ্যাটস ওয়াই ফর্মুলা প্রুফ করে তারপর ফর্মুলা বানায় করে আসা যায়। বাট তুমি যখন ওই ফর্মুলা প্রুফটা শিখতেছো না, যদি স্যার ফর্মুলা মুখস্থ করে যাও বা ইকুয়েশন মুখস্থ করে যাও, সমস্যা হচ্ছে when you forget the equation you forget the whole thing. That's the problem. যেহেতু রিটেন পরীক্ষা, এমসিকিউ তো আছেই, বাট রিটেন পরীক্ষা, রিটেন পরীক্ষা তুমি দুইটা লাইন লিখলেও একটা নাম্বার পাওয়া যায়, স্যারকে কনভিন্স করা যায় যে স্যার আই নো অ্যাবাউট দিস, রাইট? তো এই জন্য এই কারণগুলোতে ইকুয়েশন ডেরাইভেশন তখনই ভালো মতো পারবা যখন সেই ইকুয়েশনের প্রত্যেকটা সিম্বলের ডেফিনিশন তুমি পারফেক্টলি জানো। এক্সিলারেশন কাকে বলে এটাই আমরা ধরো ক্লিয়ার থাকি না, ওই যে দ্য রেট অফ চেঞ্জ অফ নন ইউনিফর্ম ভেলোসিটি, যদি এক্সিলারেশনের এই ডেফিনিশন মনে থাকে, তাহলে ওই একটু আগের এমসিকিউতে এক নাম্বার কেউ কখনো জীবনে চুজ করবে না। ইটস দ্যাট সিম্পল। সো এই জন্য সব থেকে বেশি জোর তোমরা বাসায়, আমি পড়াই দিব না, আমরা টিচাররাও দিতে পারবো না, আমাদের আসলে সি আর ডি এর পিছনে দৌড়াইতে হয়। বাট তোমাদের সব থেকে প্রাইমারি ফোকাস থাকবে এ এবং বি তে। ওয়াফা বলো। হ্যাশট্যাগ এবং বাম পাশের দুইটাও। ঠিক আছে? এবং তোমরা পড়তে পড়তে যদি সামনে আরো কয়েকটা ইকুয়েশনস পাও মানে বইয়ের মধ্যে, ওগুলাকেও তুমি ডিমেনশন ইকুয়েশনের মধ্যে ট্রাই আউট করে দেখো। মানে এগুলো এই লিস্টে দিয়েছি যে প্রুভ দিস ইকুয়েশনস উইথ দ্য হেল্প অফ ডিমেনশন, মানে ইকুয়েশন গুলো ঠিক নাকি ভুল। ইনফ্যাক্ট ভুল ইকুয়েশনও দিয়ে দিতে পারে কিন্তু।
না, ঠিক করে লিখতে হবে না, বাট তোমাকে প্রুফ করে দেখাতে হবে যে ভুল নাকি ঠিক। তুমি যদি দেখলে বুঝতে পারবে না তো সব সময়। তোমাকে আগে কি করতে হবে, ইকুয়েশন গুলো যে ডিমেনশন গুলো ক্যালকুলেশন করে করে প্রতিটা টার্মের জন্য আলাদা আলাদা করে লিস্ট করতে হবে। লিস্ট করার পর দেখবা দুইটা মিলছে, 3 নাম্বারটা মিলে নাই, তার মানে ইকুয়েশন ভুল। এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? এবং আর একটা যে পার্ট আছে, মেজারমেন্টস উইথ দ্য হেল্প অফ স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপার্স, এই পার্টটুকু আমি এখন পড়াবো না। তোমাদের যখন স্কুল খুলবে, স্কুল কি খুলছে অলরেডি? ও, ক্লাস করাচ্ছে 1 তারিখ থেকে। তোমাদের কি ল্যাবরেটরিতে এখনো নিছে ফিজিক্সে? স্কুলে যাই না। আচ্ছা, যখন ল্যাবরেটরিতে নিবে তখন স্যারদেরকে একটু ভালো মতো বললো যে মেজারমেন্টের প্র্যাকটিক্যালে ওই যে তোমাকে একটা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে একটা ধরো লেটস এ ওয়্যার দিয়ে বলবে এই ওয়্যারের ডায়ামিটারটা মেপা দাও। হুম, আচ্ছা, আমি মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ডেফিনিশন বলতে স্টেপসও জিজ্ঞেস করতে পারে। তুমি যে এই যে স্লাইড ক্যালিপার্স দিয়ে মেপে নিয়ে আসছো, কি কি করছো আমাকে স্টেপ গুলা বলো। ওইটাই ভাইবা। বা স্টেপ, এই স্টেপ করতে গিয়ে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি কি মিস্টেক্স করতে পারো যার জন্য তোমার ভ্যালুটা সে 20% বেশি আসছে বা কম আসছে, এরকম টাইপের। এটা কঠিন না তো। এটা দেখো, এখন কঠিন মনে হচ্ছে বিকজ তুমি আসলে ওই এক্সপেরিমেন্টেশন এখনো সামনে থেকে করো নাই। বাট যখন তুমি করবা তখন তুমি বুঝে যাবে ইটস লাইক কুকিং। মানে এক্সপেরিমেন্টেশন ইজ লাইক কুকিং, ইফ ইউ নো দ্য ইনস্ট্রাকশন, ইফ ইউ নো দ্য রেসিপি, ইটস ইজি। বাট যদি তুমি রেসিপি না জানো, তোমাকে যদি জাস্ট বইলা দেয় যে ভাই আজকে মুরগি মুসল্লাম বানাও, জীবনে শুনছো ফার্স্ট টাইম যে ভাই মুরগির আবার মুসল্লাম হয়, তাহলে ভাই মানে বুঝছো তো আমার পয়েন্টটা? এইটাই হচ্ছে গিয়ে থিং। ঠিক আছে, সো যখন তোমাদের ওই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে তখন আমি ওই ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্সের যে ক্যালকুলেশনের পার্টগুলো আছে ওগুলো দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর গত ক্লাসে যেটা বলেছিলাম, আমরা আসলে চ্যাপ্টার 2 তে আজকে মুভ করতে চাই, সো চ্যাপ্টার 2 তে মুভ করে ফেলি, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টারে আসলে আর তেমন কিছু পড়ানোর নাই, বাকি যা আছে এগুলো তোমাদের নিজেদের পড়ে একটু আনতে হবে। এগুলো তোমরা নেক্সট ক্লাসে একটু ধরো খাতার মধ্যে লিখছো না, খাতার মধ্যে লিখছো না পেজে লিখছো? এইচডব্লিউ কপি দিচ্ছি, তাহলে এইচডব্লিউ কপিগুলো কি 1 সপ্তাহের জন্য আমাকে দিয়ে যাও। মানে আগামীকালকে জমা দিয়ে যাও, আমি এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে বাসায় মানে উইকে মধ্যে এক একদিন এক একজন একটা ইভালুয়েট করার, আমার এগুলো ইভালুয়েট করতে সময় লাগবে। আর ক্লাসে যদি ধরো 1 ঘন্টা সময় পাই, আমি যদি 3 জনেরটা দেখি ঠিক মতো, 1 ঘন্টা আমার সময় শেষ। ওটা তো তোমাদেরও কোনো বেনিফিট নেই, আমারও কোনো বেনিফিট নেই। আমি চাইছিলাম, তোমাদের কি মনে আছে যে হ্যাঁ, যদি পিডিএফ করে দেওয়া যেত তাহলে আরো ভালো হইতো। আচ্ছা, একটা কাজ করো না, তোমরা সবাই এটা পিডিএফ বানাতে পারবা না? ছবি তুলা পিডিএফ করাটা ঝামেলা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পিডিএফ করো, ছবি তুলে দিও না। ছবি তুলে যেটা হবে মানে মিডিয়া হিসেবে কাউন্ট করে, ডকুমেন্ট হিসেবে কাউন্ট করে না। আমার ফোনে তো সব অনেক মিডিয়া আসে, সো ওই জন্য ছবি তুলে ওটাকে একটা পিডিএফ বানায়। হ্যাঁ, ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ বানায়, নাম হ্যাঁ মানে কোন ওইটুকু আমাকে দিয়ে দিও তাইলে হবে, অথবা যদি এটা প্যারা লাগে কালকে খাতাটা জমা দিয়ে যেও, ঠিক আছে? এর পরের বার থেকে পেজে কইরো। কারণ অনেকে আছে যে পিডিএফ করতে আবার বাসায় 10 মিনিট সময় লাগতেছে, বা যখন তুমি বাসায় পড়তেছো, ধর আমি ইভালুয়েট করে দিছি, পিডিএফ থেকে ইভালুয়েশন দেখে দেখে পড়তে তোমার ভালো লাগবে না। বাট রাদার যেটা তোমার অ্যাকচুয়াল ফিজিক্যাল কপি, ওইটার উপর আমার লাল কালির দাগ আছে, ওইটা দেখে তোমার আসলে ওই ব্রেন একটু বেশি বাড়ি মারবে যে এইগুলা ভুল করিস না, ইউনো। সো ওই, জি স্যার, এগুলো তোমাদের আচ্ছা, এটার জন্য আমি তোমাদেরকে বলতে চাইছিলাম বাট পরে বলতে ভুলে গেছি যে তোমরা যদি নিজেরা নিজেদের মতো একটা পোস্টার ডিজাইন করে ফেলো, ঠিক আছে? পোস্টার পোস্টার মানে এটা তোমার ইচ্ছা, বাট তুমি এটার ধরো সব সায়েন্টিস্টের নাম মনে রাখতে হবে না। হ্যাঁ, চার্টও করো, পোস্টার করো, ফ্লো চার্ট করো, মানে কেন, তুমি যখন এগুলো নিয়ে করতে যাবা তোমার একটা ইনফরমেশন জানার জন্য তুমি দেখবা যে 2-3টা লিঙ্ক ঘাটাই দিচ্ছ, ঘাটাতে ঘাটাতে ইনফরমেশন গুলো মাথায় চলে আসবে, বা সম্ভব না। তো এই জন্যই তো পোস্টার বানাবা। তোমার সামনে চার্টটা থাকবে, য- তোমার টেবিলের উপর থাকবে আশেপাশে, ধরো তুমি টেবিলের উপর টানায় না রেখে তুমি কোথাও একটা ভাঁজ করে রাখছো, প্রতিদিন একবার করে তুমি জাস্ট দেখবা ওই ফ্লো চার্টটা, যে আসলে কোনটা ফ্লো চার্ট কেন হেল্প করে, তোমাকে কনটেক্সট দেয় যে কোন চেইন অফ ইভেন্টস এর পরে কোন ঘটনা ঘটছে, মনে রাখা সহজ। ইটস লাইক ওই যে নভেল রাইটিং, বইয়ের মধ্যে তো এরকম সিনক্রোনাইজেশন নাই, জাস্ট দেওয়া আছে ইনফরমেশন গুলো, অনেকগুলো ইনফো। তুমি যখন ওই একটা ভিজুয়াল বানাবা, যেই ফ্লো চার্ট এমনে 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 গেছে, ম্যাপের লাইনটা এরকম, তখন তোমার কাছে ওটা ইন্টারাক্টিভ লাগবে।
বুঝছো, ওই একটা কারণে। তুমি যদি চাও যে না এত পোস্টার বানাবো না, তুমি খাতায় ধরো 10 পেজ ধরে ফ্লো চার্ট লিখবা, কোনো সমস্যা নাই। বাট এই প্র্যাকটিসটা নিজেকে করতে হবে আর কি আসলে, ঠিক আছে? Okay. আমি যেটা করতে পারি, ধরো অনেকে করে কি, ওই যে কবিতা বানায়, প্রথম মানে ধরো প্রত্যেকটা সায়েন্টিস্টের প্রথম নাম দিয়ে একটা কবিতা বানায় মুখস্থ করা দেয়। আমার এটা খুব ক্রিঞ্জ লাগে। মানে আই এম সো সরি টু সে ইট লাইক দিস, অনেকের ভালো লাগতে পারে, but আমার একটু ক্রিঞ্জ লাগে যে কেন, মানে ওটাই বললাম, এই যে স্কেল ব্যানের এই পুরা পার্টটা যখন তোমাদের ওই ইয়া করাবে, প্র্যাকটিক্যালি এই এই ক্যালকুলেশন গুলো করাবে, তখন এগুলোর অঙ্কগুলো করাবো। বিকজ উইদাউট দ্য প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট যে আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কেমনে বাইর করে, বা স্ক্রু গেজের কনস্ট্যান্টটা কিভাবে, বা ব্যালেন্সটাকে আমি কেমনে ব্যালেন্স করবো, উইদাউট দ্যাট প্র্যাকটিক্যাল নলেজ আমি এই অঙ্কগুলো করায় লাভ নেই। বা ওই যে বললাম ইরর পার্সেন্টেজ, এখন ইরর ক্যালকুলেশন, ইরর কেমনে হয়, আমাকে তো ভাই এটা এক্সপ্লেন করতে হবে, যেটা ধরো এক্সপ্লেন করা যে অসম্ভব তা না, ইট উইল টেক লঙ্গার টাইম। সো আমি এফিসিয়েন্সির জন্য বলছি এই পার্টটুকু, তখন আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আর ওটা আশা করতেছি ধরো ফেব্রুয়ারির মধ্যে। এখন তো ওই যে কলেজে স্পোর্টস ডে, তারপর বেতন ক্যালকুলেশন, এগুলোর জন্য স্কুল কলেজে একটু পড়াশোনার ইয়া কম, বাট যখন দেখা যায় যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে যখন বইও সবাইকে দিয়ে দিবে, তখন দেখবো তোমাদের প্র্যাকটিক্যালে কোনো না কোনো একদিক নিয়ে গেছে। ঠিক আছে, ফিজিক্সে কোনটা দিয়ে শুরু করছে তোমাদের স্কুলে? লাইটে চলে গেছে? ও ও, আচ্ছা, ওই যে একটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট সারফেসে, আর একটা হচ্ছে গিয়ে রাফ সারফেসের রিফ্লেকশন। আচ্ছা, হতে পারে। হ্যাঁ, চ্যাপ্টার 7 হচ্ছে ওয়েভস। কিন্তু আমাদের কি, আমি আমি এবং 2 এর শুধু দরকার নাই, ভালো মতো দরকার আছে। কারণ আমার চ্যাপ্টার 7 ওয়েভসে আমি যে হচ্ছে গিয়ে ধরো ওই যে রিফ্লেকশন অফ সাউন্ডস এন্ড হাবিজাবি ক্যালকুলেট করব, তখন তো আমার মোশন ইকুয়েশনস গুলোই আসবে, এস ইকুয়ালস টু ভিটি জি আসবে, আসবে না? এবং মানে মোশনের ইয়াটা আরো বড়। সো আমরা মোশনটা শেষ করে তারপর হচ্ছে কি আমরা চ্যাপ্টার 7-এ যাবো না, চ্যাপ্টার 7 এন্ড চ্যাপ্টার 3 একসাথে প্যারালাল মানে রান করা যাবে। আর আরেকটা জিনিস মাথায় রেখো, চ্যাপ্টার 2, 3 এন্ড 4 হচ্ছে পুরো ফিজিক্সের বেসিক। 2-তে হচ্ছে গিয়ে মোশন, 3-তে হচ্ছে গিয়ে ফোর্সেস, আর 4-এ হচ্ছে গিয়ে ওয়ার্ক এনার্জি পাওয়ার। 5-এ মনে হয় হচ্ছে গিয়ে বুয়ন্সি, ওই চ্যাপ্টার গুলা। ও, 5 শর্ট সিলেবাস নাই, স্টেট অফ ম্যাটার নাই, তাহলে বাইচে গেছো, বিকজ হুকস ল ওখানে ছিল। ওয়েভ আছে, স্ট্যাটিক ইলেকট্রিক, ও একটু আগে বলছিলাম যেটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা কোয়েশ্চেন আছে, যেটা আমি সাধারণত অ্যাডমিশনের ক্লাসে করাই, বাট এটা বোর্ড 2024-এ আসছে। রাজশাহী বোর্ড 2024-এ, রাজশাহী বোর্ড 2024-এ আমার একটা অঙ্ক আসে, যেটা আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি অ্যাডমিশন টেস্টের ক্লাসে করাই, নট ইভেন ইন্টারমিডিয়েট। সো এটাই বলতেছি যে একটু একটু আসলে জিনিসপত্রগুলো কমপ্লিকেটেড হওয়া শুরু করেছে, এবং এই কমপ্লিকেশনস গুলো যদি আমরা এড়াইতে চাই, অল উই নিড টু ডু ইজ মানে ভালো মতো পড়তে হবে। এখন মোশন চ্যাপ্টারটা শুরু হয় হচ্ছে স্কেলারস এন্ড ভেক্টরস দিয়ে, তাই তো? আমরা বলছিলাম যে বেসড অন এক্সপ্রেশন আমরা কোয়ান্টিটিকে দুইটা পার্টে ভাগ করি, তাই না? চ্যাপ্টার 2, বেসড অন এক্সপ্রেশন, একটা কোয়ান্টিটিকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে কি ভেক্টরস, আর একটা হচ্ছে স্কেলারস। আমি ভেক্টর কোয়ান্টিটি কাদেরকে বলেছি? এবং ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য 3টা কন্ডিশন লিখে রাখো। একটা হচ্ছে all vector quantities have magnitudes, all vector quantities have direction, but এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, they must follow laws of vector addition. Vector addition, there are specific laws of vector addition, যে সকল কোয়ান্টিটি on top of having magnitude and direction obeys those laws are called
ভেক্টর কোয়ান্টিটিস। বোঝাতে পেরেছি? শুধুমাত্র ডিরেকশন অ্যাসোসিয়েট করে দিলে হলো না। মানে একটা এক্সাম্পল দেই, আগেও বলেছি আমি হয়তোবা এই এক্সাম্পলটা, সেটা হচ্ছে তোমরা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলস পড়ছো, যেগুলোকে আমরা ওই যে সার্কুলার মেথডে π/2 π/3 রেডিয়ানে মাপি। ওইগুলোতে তুমি যদি ক্লকওয়াইজ যাও তাহলে -π/2, কাউন্টার ক্লকওয়াইজ গেলে +π/2। আমি কি ডিরেকশনের উপর বেস করে এখানে ম্যাগনিটিউড একটা চেঞ্জ আসতেছে না? সো আমি যদি এরকম ভাবে চিন্তা করি যে ভেক্টর কোয়ান্টিটি হ্যাজ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, তাহলে আমি এটাকে একটা অবশ্যই কি বলা উচিত, ভেক্টর কোয়ান্টিটি বলা উচিত না ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলগুলোকে? কজ ক্লকওয়াইজে -π/2 আর অ্যান্টি ক্লকওয়াইজে π/2, তাহলে ডিরেকশন তো অবশ্যই তুমি দিচ্ছ না? তুমি কারেন্ট ইলেকট্রিসিটির কথা চিন্তা করো, যে একটু আগে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা বলতেছিলাম। কারেন্ট ইলেকট্রিসিটি বা মানে ইলেকট্রিসিটি ফ্লো কখন করে? যদি আমার পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। কোন দিকে করে? পজিটিভ থেকে নেগেটিভ বা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। কারেন্ট ইলেকট্রিসিটি তাহলে আমি এটার সাথে ডিরেকশন অ্যাসোসিয়েট করতে পারি না চাইলে? ভেগলি মনে হচ্ছে বিকজ প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, ডিরেকশন তো অ্যাসোসিয়েট করা যায়, রাইট? এবার প্রেশারের কথা চিন্তা করো। প্রেশার বুয়ান্সির মধ্যে পড়ছি না? প্রেশার কি ডিরেকশন, মানে মনে হয় না যে প্রেশারের ডিরেকশন থাকা উচিত, বিকজ প্রেশার তো ফোর্সের উপর ডিপেন্ডেন্ট। ফোর্সের ডিরেকশন থাকলে প্রেশারের তো থাকা উচিত, তাই না? বাট তুমি চিন্তা করে দেখো, যখন তুমি একটা বেলুন মানে পাফ বেলুনের উপর প্রেশার অ্যাপ্লাই করো, সেই প্রেশার সব দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় না? এবং তুমি যদি একটা বেলুনের উপরে দুই পাশ থেকে বা চার পাশ থেকে চার রকম প্রেশার দাও, টোটাল প্রেশার ইনসাইড দ্য বেলুন ইকুয়ালস টু হোয়াট? P1 plus P2 plus P3 plus P4 equals to the total pressure, তাই না? ইনফ্যাক্ট অলসো ফর দ্য ইলেকট্রিক কারেন্ট, তুমি যদি একটা তারের মধ্যে তিনটা তার কানেকশন দাও, তো এই তিন থেকে যদি I1 I2 I3 কারেন্ট আসে, তাহলে টোটাল কারেন্ট ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3, তাই হবে না? কোনো কিছু কম বেশি হবে? এখন আমি তার একটাকে 90 ডিগ্রিতে লাগাইলাম, তার একটাকে 20 ডিগ্রিতে লাগাইলাম, কোনো ডিফারেন্স হবে? আমি কি বোঝাতে পারছি? which is why এই তিনটা এক্সাম্পল, প্রেশার, ইলেকট্রিক কারেন্ট এবং এই ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, দিজ আর অল স্কেলার কোয়ান্টিটিজ। যদিও ওদের সাথে ম্যাগনিটিউড অ্যাসোসিয়েট করা যায়, বিকজ ওই যে লাস্টের লাইনটা, দে ডু নট ফলো ভেক্টর অ্যাডিশন লস, রাদার when you add them up you follow algebraic laws. P1 plus P2 plus P3 plus P4 equals to total pressure, algebraic law না? চারটা তার দিয়ে চারটা আই ঢুকাইছো, চারটার সামেশন বেরিয়েছে, অ্যালজেব্রিক ল না? তারপর তুমি অ্যাঙ্গেলের কথাও চিন্তা করে দেখো, ধরো একবার 20 ডিগ্রি সরছো, আবার 50 ডিগ্রি সরছো, টোটাল কত সরছো? 70। অ্যালজেব্রা করতেছো না? কোনো জিওমেট্রিক ক্যালকুলেশন আসছে? মাথায় রাখবা, এই যে লস অফ ভেক্টর অ্যাডিশন ইজ আ জিওমেট্রিক প্রসেস, নট অ্যান অ্যালজেব্রিক প্রসেস। কি বলছি? জিওমেট্রিক প্রসেস, which is why যারা এরকম জিওমেট্রিক অ্যাডিশন ফলো করে, only they can be called as vector quantities, but on top of having magnitude and direction. কিন্তু এই জন্য আমি কখনোই বলবো না ভেক্টর কোয়ান্টিটিজ হ্যাভ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। আমরা বলবো, কারণ আমরা বুঝছি এক্সপ্রেশনের উপর বেস করে কোয়ান্টিটিকে দুই ভাগে ভাগ করা হয়। ভেক্টরের ডেফিনেশনে বলবো দ্য কোয়ান্টিটি হুইচ নিডস ম্যাগনিটিউডস এন্ড ডিরেকশনস টু বি এক্সপ্রেসড কমপ্লিটলি। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে গরুর চারটা পা আছে, আর একটা হচ্ছে গরুর চারটা পা লাগে। আমি বুঝতে পারছি ডিফারেন্স আছে না? দুটো কি এক কথা? আমি তো যখন আমি বলবো যে দ্য কাউ হ্যাজ ফোর লেগস আর আ ভেক্টর কোয়ান্টিটি হ্যাজ আ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, ভুল কথা। দ্য ভেক্টর কোয়ান্টিটি নিডস ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন টু বি এক্সপ্রেসড কমপ্লিটলি, বাট এর থেকে বেশি জিনিসও তার থাকতে পারে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আমার কমপ্লিটলি হওয়ার জন্য এই দুইটা লাগবে। বুঝতে পারছি? আর যদি হ্যাজ বলো তবে এই দুটো ছাড়া কিছু নাই। বাট ট্রু না, মানে সব ভেক্টরের যে ডিরেকশন আছে, মানে সরি, সব স্কেলারের ডিরেকশন নাই, সব ভেক্টরের ডিরেকশন আছে, ব্যাপারটা এরকম না। মানে ডিরেকশনের উপর বেস করে ভেক্টর স্কেলার করি নাই, আমি এক্সপ্রেশনের উপর বেস করে ভেক্টর স্কেলার করছি, যে এটাকে এক্সপ্রেস করার জন্য ডিরেকশন দিতে হয়, এটাকে এক্সপ্রেস করার জন্য ডিরেকশন দিতে হয়, বাট দ্যাট ডাজ নট মিন যে ডিরেকশন নাই। আমি বুঝতে পারছি? তাহলে স্কেলার আসলে ডেফিনেশনে কি বলবো? স্কেলার কোয়ান্টিটি, a quantity which needs only magnitude to be expressed completely, has লিখবো না, needs only magnitude to be expressed completely। বুঝতে পারছি? আচ্ছা, আমি কিন্তু এখানে অলরেডি দুটো ডিফারেন্স বলে দিয়েছি। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটিকে অ্যাড করতে হলে অ্যালজেব্রিক প্রসেস ফলো করতে হয়, আর ভেক্টর কোয়ান্টিটি অ্যাড করতে হলে জিওমেট্রিক প্রসেস ফলো করতে হয়। সো অন টপ অফ হ্যাভিং ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, হ্যাঁ 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 হ্যাঁ,
ডেফিনিশনটা মানে ডেফিনিশনে আমি হ্যাজ বলবো না, মানে পয়েন্টটা হচ্ছে এতটুকু, খালি বলবো a quantity that only needs magnitude to be expressed completely is called a scalar quantity. বুঝছি? ভেক্টরকে অ্যাড করার জন্য, অ্যাডিশন করার জন্য, যদি করা লাগে, করার জন্য জিওমেট্রিক প্রসেস ফলো করতে হয়। স্কেলার অ্যাড করার জন্য আমরা অ্যালজেব্রিক প্রসেস ফলো করি। এটা ওয়ান অফ দা আর কি, ঠিক আছে, ডিফারেন্সেস। আজকে এই ভেক্টর স্কেলার নিয়ে বললাম, কালকে আমি শুরু করব হচ্ছে তোমাদের এই লস অফ ভেক্টর অ্যাডিশন জিনিসটা কি, ডিটেলসে যাব না। যাবে, হ্যাঁ, আমরা ভেক্টরের ডেফিনেশনে বলবো a quantity that needs vector magnitude and directions to be expressed completely and who follow the laws of vector addition are called vector quantities. না গেলেও সমস্যা নাই, বাট দিলে খুবই ভালো। আজকে এই পর্যন্তই তাহলে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।